যারা মসজিদে বোমা ফেলে মানুষ হত্যা করে তারা ভারতের অনুসারী সন্ত্রাসী। আপনার ছেলে মানুষই মানায় না, প্রধান উপদেষ্টাকে দুদু। মোবাইল চুরি করতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক। সালাউদ্দিনের গুম হওয়া নিয়ে যা জানালেন প্রেস সচিব। এবং সর্বশেষ জানাবো, পল্লী বিদ্যুতের বৈষম্য দূর করুন, নয়তো আঙুল বাঁকা করতে বাধ্য হব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা মসজিদে বোমা ফেলে মানুষ হত্যা করে তারা ভারতের অনুসারী সন্ত্রাসী। পাকিস্তান আইএসপিআর এর ডিজি ও সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, যারা মসজিদে বোমা ফেলে নিরীহ মানুষ হত্যা করে তাদের ইসলাম বা খাইবার পাখতুনখোয়ায় গৌরবময় ঐতিহ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এরা ভারতের অনুসারী সন্ত্রাসী। একই সঙ্গে চরমপন্থী মতাদর্শের সমালোচনা করে তিনি বলেন, যখন খারিজি নেতারা বলেন শরিয়াহ নাকি অমুসলিমদের সাহায্য নিতে অনুমতি দেয়, আসলে তারা এটা বলে মানুষকে বিভ্রান্ত করছে। ইসলাম কখনো সত্য ও মিথ্যার সহাবস্থানে বিশ্বাস করে না। ইসলাম ও এই খারিজিরা একসঙ্গে চলতে পারে না। আহমেদ শরীফ আরো বলেন, তোমরা ভারতের কাছে সাহায্য চাও, এটা সেই দেশ যারা কাশ্মীরি নারীদের মর্যাদা লঙ্ঘন করে, তোমাদের লজ্জা হওয়া উচিত। এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। খবর সামা টিভির। ভারত হামলা চালিয়ে আজাদ কাশ্মীরের বহু সংখ্যক মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় স্থাপনা ধ্বংস করে দেয়, তবে পাকিস্তান কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালায়নি। এ বিষয়ে আহমেদ শরীফ জোর দিয়ে বলেন, পাকিস্তান কখনোই বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে আঘাত করেনি। তার ভাষায়, আমাদের বাহিনী কি কোনো মন্দির, জনবসতি বা বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে? না, আমরা শান্তিপ্রিয় ও শান্তিকে অগ্রাধিকার দেই। এরপর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ভারত আবার সেই একই ভুল করে তাহলে আমাদের জবাব আরো কঠোর হবে। আঞ্চলিক সন্ত্রাসবাদ নিয়ে কথা বলতে গিয়ে পাক আইএসপিআর ডিজি দাবি করেন, পাকিস্তানের প্রতিটি সন্ত্রাসী হামলার পেছনে ভারতের চেহারা স্পষ্ট। পাকিস্তান জাতির ঐক্য, শক্তি ও শান্তির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়ে দেশটির লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারত যদি ভবিষ্যতে কোনো ধরনের দুঃসাহসিকতা থেকে বিরত না থাকে তাহলে কঠোর জবাব দেওয়া হবে। পাকিস্তান আইএসপিআর এর ডিজি বলেন, ভারত ভেবেছিল তারা আঘাত করবে আর পাকিস্তান চুপ থাকে, কিন্তু আল্লাহর ইচ্ছায় পুরো জাতি ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে। পাকিস্তান এক লৌহ দৃঢ় প্রাচীরের মতো দাঁড়িয়েছিল এবং ভারতের কৌশলের একের পর এক ত্রুটি উন্মোচন করেছিল। দেশের ভেতরে বিভাজনের ধারণা নাকচ করে দিয়ে আহমেদ শরীফ চৌধুরী বলেন, তারা মনে করেছে পাকিস্তানের জনগণ ও সেনাবাহিনী বিভক্ত, কিন্তু এটা ভুল ধারণা। পাকিস্তান কখনোই বিভক্ত নয়, এই জাতীয় সেনাবাহিনী সবসময় একত্রিত ছিল। ভারতের আগ্রাসনের জবাব পাকিস্তানের পরিকল্পিত প্রতিক্রিয়ার বিবরণ দিতে গিয়ে সেনাবাহিনীর মুখপাত্র বলেন, আমাদের নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছিল ভারতের 26টি স্থানে জবাব দেওয়া হবে। আপনার ছেলে মানুষই মানায় না, প্রধান উপদেষ্টাকে দুদু। আপনার ছেলে মানুষই মানায় না, 84 বছর বয়সে আপনার এই ধরনের অভিমান মানায় না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, আমরা আপনার পাশে আছি, আমরা সরকারের পাশে আছি। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচন শীর্ষক আলোচনায় সবাই এসব কথা বলেন শামসুজ্জামান দুদু। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই বিএনপি নেতা বলেন, আমরা আপনার পাশে আছি, আমরা সরকারের পাশে আছি। আমরা বলিনি আপনি পদত্যাগ করেন। আপনি নাহিদের সঙ্গে দেখা করে পদত্যাগের রাগ অভিমান দেখালেন। সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে গণমাধ্যমকে নাহিদ জানান, প্রধান উপদেষ্টা দেশের বর্তমান পরিস্থিতিকে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি যদি কাজ করতে না পারি, যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলে, একটা গণঅভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার, কিন্তু যেই পরিস্থিতি, যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, আমি তো এইভাবে কাজ করতে পারবো না। এরপরই প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি সামনে আসে। মোবাইল চুরি করতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি বাড়িতে মোবাইল ও টাকা চুরি করার সময় ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দেওয়া হয় এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত 3টার দিকে মিজানের বাড়িতে চুরি করতে যায় নাহিদ। এই সময় পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারে এবং ধাওয়া দিলে স্থানীয়রা নাহিদকে আটক করে। এই সময় তার কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইস উদ্দিন বলেন, চুরি করতে গিয়ে জনতার হাতে গোমস্তাপুর ইউনিয়ন ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি আটক হয় এবং খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। সালাউদ্দিনের গুম হওয়া নিয়ে যা জানালেন প্রেস সচিব।
বিএনপির অন্যতম শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদের গুম হওয়া ও ভারতে যাওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে একটা স্বার্থান্বেষী মহল। প্রশ্নবিদ্ধ করা হচ্ছে শেখ হাসিনার স্বৈরশাসন আমলে সালাউদ্দিনের লড়াই সংগ্রামের ইতিহাসকে, যা নিয়ে এবার কথা বলছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। যেদিন নিরাপত্তা বাহিনী সালাউদ্দিন আহমেদকে অপহরণ করে, গুম করে সীমান্ত পেরিয়ে পাঠিয়ে দেয় আরো দূরে, তার কয়েক সপ্তাহ আগেই তিনি বিএনপির মুখপাত্র হিসেবে গোপন একটি জায়গা থেকে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেই সময় আওয়ামী লীগ সরকার দলটির উপর ব্যাপক দমন পীড়ন চালাচ্ছিল। খালেদা জিয়াকে গুলশানের কার্যালয়ে গৃহবন্দী করে রাখা হয়েছিল। দলের শীর্ষ নেতারা কেউ আত্মগোপনে চলে যান, কেউ বা পুলিশের বিশেষ শাখা বা র্যাবের হাতে গ্রেপ্তার হন। আমিও আমার দক্ষিণ এশিয়ার প্রধান ক্রিস ওটান, ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবলসনের সঙ্গে খালেদা জিয়ার কার্যালয়ে গোপনে প্রবেশ করে এএফপির জন্য তার সাক্ষাৎকার নিয়েছিলাম। সিভিল পোশাকের নিরাপত্তা রক্ষীরা আমাদের ব্রিটিশ হাই কমিশনের সদস্য ভেবে ভিতরে ঢুকতে দেয়। সেই সময় প্রতিদিন আমরা সালাউদ্দিন আহমেদের বিবৃতি পেতাম। ক্রিস ও আমি তার বিবৃতিগুলো আমাদের প্রতিবেদনে জোরালোভাবে ব্যবহার করতাম, কারণ সেই বিবৃতির লেখাগুলো ছিল প্রচন্ড শক্তিশালী, নিখুঁত ও ক্ষুরোধার ছিল। আমি সবসময় মনে করতাম রুহুল কবির রিজভী দেশের অন্যতম আবেগী রাজনৈতিক কর্মী, কিন্তু তার লেখা বিবৃতিগুলো ছিল জটিল ও দুর্বোধ্য। সেখান থেকে শক্তিশালী কোনো উদ্ধৃতি বের করা কঠিন হতো। কিন্তু যখন রিজভী গ্রেপ্তার হলেন এবং সালাউদ্দিন আহমেদ গোপন অবস্থান থেকে মুখপাত্রের দায়িত্ব নিলেন, তিনি বিএনপির ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অসাধারণ বিবৃতি পাঠাতে শুরু করলেন। সেগুলো ছিল বোমার মতো, যা সরাসরি শেখ হাসিনার শাসনকে চ্যালেঞ্জ করেছিল। সেই বিবৃতিগুলোর ভাষা ছিল কঠোর এবং সব সময় লক্ষ্যভেদী। আমরা নিরাপদ সূত্র থেকে জানতে পারি, শেখ হাসিনা এতটাই ক্ষিপ্ত হয়ে পড়েন যে তিনি সালাউদ্দিন আহমেদকে ধরতে অভিযান চালানোর নির্দেশ দেন। সালাউদ্দিন আহমেদের পরিণতি কি হতে পারে তা অনুমেয় ছিল। ঠিকই একদিন 2015 সালের শুরুর দিকে সালাউদ্দিন আহমেদ অপহরণ ও তারপর গুমের শিকার হন। তার স্ত্রী হাসিনা আহমেদ তার মুক্তির দাবিতে একটি সাহসী আন্দোলন শুরু করেন। তার লড়াই ছিল চোখে পড়ার মতো, এদেশের অন্যতম সাহসী প্রচেষ্টা। মায়ের ডাকের হাজেরা খাতুন ও তার মেয়েদের সঙ্গে শেখ হাসিনা স্বৈরশাসনের বিরুদ্ধে সম্ভবত হাসিনা আহমেদের তৈরি করা সেই আন্দোলন ও প্রতিবাদ আংশিকভাবে হলেও নিরাপত্তা বাহিনীকে সালাউদ্দিন আহমেদকে সীমান্ত পেরিয়ে শিলং পাঠাতে বাধ্য করেছিল। আজ বিএনপির অনেক তরুণ, যারা কিনা দিন দিন আরো অসহিঞ্চু হয়ে উঠছে, তাদের মতো কিছু কর্মীও এই সাহসী অধ্যায়গুলো ভুলে গেছে। আর গতকাল আমরা তার বিরুদ্ধে কিছু ঘৃণ্য অপপ্রচার দেখলাম, কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই সংগ্রামগুলোই শেখ হাসিনার সবচেয়ে নিষ্ঠুর শাসনামলে তাকে চ্যালেঞ্জ জানিয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে অধিকাংশ মানুষ আমাদের রাজনৈতিক সংগ্রামের সেই গৌরবোজ্জ্বল অধ্যায় ভুলে গেছে। ভালো সময় যেন সব খারাপ স্মৃতি মুছে দিয়েছে। পল্লী বিদ্যুতের বৈষম্য দূর করুন, নয়তো আঙুল বাঁকা করতে বাধ্য হব। আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের সঙ্গে সংহতি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফজল করিম বলেছেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করছে। তারা কোনো অন্যায় করছে না, তারা রাস্তা বন্ধ করছে না, জনদুর্ভোগ সৃষ্টি করছে না। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, 1971 সালে আমরা দেশ স্বাধীন করেছিলাম সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। 2024 সালে আমরা আন্দোলন করেছি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায়। নতুন বাংলাদেশে কোনো বৈষম্য চলতে পারে না। পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন দীর্ঘদিন বৈষম্যের শিকার। তারা যে দাবিতে আন্দোলন করছে তা যৌক্তিক ও ন্যায্য। তাদের দাবি মেনে নিন, নয়তো আঙুল বাঁকা করতে বাধ্য হব। অন্তর্বর্তী সরকার ও বিদ্যুৎ উপদেষ্টার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আপনাদেরকে বসানো হয়েছে বৈষম্য দূর করতে। আপনারা এখানে আসুন, তাদের কথা শুনুন। তারা খোলা আকাশের নিচে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কষ্ট করবে, আর আপনি এসি রুমে বসে থাকবেন, তা চলবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।